হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। আমি গৌরব। সো আজকে আমরা ডিসকাস করব নিট 2021। নিট 2021 আজকে আমরা আমাদের মূল টপিক হচ্ছে যে নিট 2021 এর জন্য যারা প্রিপেয়ার করছো তারা কিভাবে নিজেদের গোল সেট করবে, যে কিভাবে আমরা হাই স্কোর করতে পারি নিট 2021। তার পাশাপাশি কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, কিভাবে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি, সবগুলো বিষয় নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে সবচেয়ে প্রথমে একটা বিষয় বলে দিই। যদি পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে না পারো তাহলে এখনই ভিডিওটা অফ করে দাও, পরবর্তী সময় যখন টাইম পাবে তখন দেখবে। কারণ কেন বলছি, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস করবো এবং ট্রাস্ট মি, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের ছোট ছোট গল্প দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমাকে সিনক্রোনাইজড ওয়েতে তোমার নিজের এনার্জি এবং টাইম দুটো বিষয়কে কিভাবে তুমি অর্গানাইজ করবে, কিভাবে এনার্জিটাকে তুমি ওয়েল অর্গানাইজড ওয়েতে তুমি ইউটিলাইজ করতে পারো ফর নিট 2021। কারণ আমাদের হাতে সময় খুবই কম। ঠিক আছে, আমরা যদি দেখি যে নিট 2021 এর জন্য আমাদের হাতে কত সময় আছে, তাহলে এখন চলছে অক্টোবর, যদি আমরা নভেম্বর মাসে বাদ দিই তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এন্ড মে মাসের 6-7 তারিখ আমরা দেখি যে নিট এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়। সো তাহলে দেখবো যে আমাদের কাছে 5 to 6 মান্থ আছে, কমপ্লিট 5 মান্থ আছে। 5 to 6 মান্থের মতো আমাদের কাছে একটা পিরিয়ড আছে। ঠিক আছে, অনেকেই হয়তো মনের মধ্যে এই প্রশ্নটা আছে যে যেহেতু এবছর নিট কোভিড-19 পরিস্থিতির জন্য কিছুটা পিছিয়ে গেছে, তাই 2021 নিট কি ডিলে হতে পারে? না, একদমই হবে না। 2021 নিট যা মে মাসে হওয়ার ছিল তা মে মাসেই হবে। ঠিক আছে, তাই আমাদেরকে ওয়েল প্রিপেয়ার্ড হওয়াটা খুবই এসেনশিয়াল। দেখো, সবচেয়ে প্রথমে তোমাদেরকে আমি ক্যালকুলেশনটা দেখাতে চাইছি, তারপর একটা একটা করে অনেকগুলো বিষয় আজকে ডিসকাস করবো। দেখো কিভাবে আজকে দাঁড়িয়ে আমরা নেক্সট 5 মাসের জন্য প্ল্যান সেটিং করতে পারি। যারা রিপিট করছো তাদের জন্য আমি বলছি কথাটা। যারা ফ্রেশার্স আছো তারাও ভিডিওটা দেখতে পারো, যাতে তোমরাও নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারো ফর নেক্সট 5 মান্থস। দেখো, সবচেয়ে সিম্পল ভাবে যদি বলতে চাই আমি, তাহলে এবছরের নিট কাট অফ কত ছিল? এবছরের নিট কাট অফ ছিল আমাদের কাছে 615 to 620 এক্সপেক্টেড কাট অফ এবছরের জন্য, অর্থাৎ 2020 নিট কাট অফ। ঠিক আছে, তাই তোমার টার্গেট কত হওয়া দরকার ফর নিট 2021? ইয়েস, এই প্রশ্নটা সবার মনেই আসছে। আমি বলবো তোমাদের টার্গেট হওয়া দরকার 685 টার্গেট ধরে চলো ফর নিট 2021 ফর অল ক্যান্ডিডেট। যারা ত্রিপুরা ছাত্রছাত্রীরা আমাকে দেখছো বা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা আমাদেরকে দেখছো, সবাইকে বলছি। ঠিক আছে, এখন বলবে যে কেন দাদা ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলে তো কাট অফ এত যায় না, তাহলে কেন আমি এত হাই কাট অফ নিয়ে চলবো? হ্যাঁ, অবশ্যই তুমি এত হাই কাট অফ নিয়ে চলবে, কারণ আমরা যখন অনেক হাই টার্গেট করি তখন আমরা নিজের টার্গেটের কাছাকাছি অন্তত পর্যন্ত পৌঁছতে পারি। এখন নিজের ক্লাস 10 এবং 9 এর দিনগুলোর কথা মনে করে চলো, যখন আমাদের কাছে 5-6টা সাবজেক্ট ছিল, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথমেটিক্স, সবগুলো নিয়ে চলতাম। তখন আমরা আউট অফ 100 যদি আমরা 100 এর প্রিপারেশন নিয়ে যেতাম, তাহলে হয়তোবা সামহাও আমরা 90 অ্যাবাভ স্কোর করতে পারতাম। কিন্তু কেউ যদি 90 টার্গেট নিয়ে চলে, 90 স্কোর করার, 100 এর মধ্যে 90 স্কোর করার সিলেবাস কমপ্লিট করে যায়, তাহলে সে দেখা যায় যে 80 অ্যাবাভ স্কোর করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো যে টার্গেটটা কত বেশি ইম্পর্টেন্ট। আমাদেরকে আমাদের গোল, আমাদের টার্গেট স্কোর এইভাবে সেট করতে হবে যাতে করে আমরা নিজেদের টার্গেটের অন্তত আশেপাশে পৌঁছতে পারি। এখন আমরা যদি নিটের জন্য 570 এভাব টার্গেট করে চলি, যেটা এবছরে এক্সপেক্টেড কাট অফ হতে পারে, আমরা যদি 570 এভাব স্কোর করে চলি, তাহলে ট্রাস্ট মি, তোমার স্কোর ম্যাক্স টু ম্যাক্স 490 টু 510 পৌঁছতে পারে। সো বিষয়টা বুঝতেই পারছো আমি কি বুঝাতে চাইছি, যে আমাদেরকে টার্গেট অনেকটা হাই হতে হবে যাতে করে আমরা অন্তত পক্ষে টার্গেটের কাছাকাছি পৌঁছতে পারি। তুমি যখন 685 এর টার্গেট নিয়ে চলবে, তখন তুমি 650 পাশাপাশি অন্তত স্কোর করতে পারবে, 650 পাশাপাশি স্কোর করতে পারবে। এই বিষয়টা খুবই এসেনশিয়াল। এখন তোমাদেরকে আমি সিম্পল ভাবে যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা বোঝাতে চাই, দেখো আমি যদি 685 এর টার্গেট করে থাকি, তাহলে এই 685 স্কোরটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই ইন বায়োলজি, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এর মধ্যে, তাহলে বায়োলজিতে আমাকে অবশ্যই 360 স্কোরের মধ্যে অবশ্যই আমাকে 350 অ্যাবাভ স্কোর করতে হবে। ফিজিক্সে আমাকে স্কোর করতে হবে
160 অ্যাবাভ স্কোর করতে হবে এবং কেমিস্ট্রিতে অবশ্যই 170 অ্যাবাভ স্কোর করতে হবে। তাহলে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে ক্যালকুলেশনটা কি হতে হবে তোমাকে। ঠিক আছে, আমাকে বায়োলজিতে 350 প্লাস, ফিজিক্সের মধ্যে 160 অ্যাবাভ, কেমিস্ট্রির জন্য আমাকে 170 অ্যাবাভ স্কোর মাস্ট। তাহলে আমরা দেখব যে টোটাল 680 এর কাছাকাছি আমরা পৌঁছতে পারছি, 680 এর কাছাকাছি পৌঁছতে পারছি। এখন দ্য মোস্ট এসেনশিয়াল থিং ইজ দ্যাট, যে বিষয়টা তোমাকে এখন ক্যালকুলেট করতে হবে, যে বিষয়টা তোমাকে আমি বোঝাতে চাইছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি সিম্পল ট্রিক্স। ঠিক আছে, নাও ইউ হ্যাভ অ্যাভেলেবল টাইম ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ 5 মান্থ, এবং এই 5 মান্থস এর মধ্যে তোমাকে বায়োলজির জন্য সেই 350 মার্কের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কভার করতে হবে। ফিজিক্সের জন্য তোমাকে 160 মার্কের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাকে কভার করতে হবে। কেমিস্ট্রির জন্য 170 মার্কের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাকে কভার করতে হবে। এখন সেটা তোমার রেসপন্সিবিলিটি, সেটা তুমি আজকে আমার এই ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি ডেফিনেটলি এই কাজটা করবে যে বায়োলজিতে 350 স্কোর করার জন্য তোমাকে কোন কোন চ্যাপ্টার পড়তেই হবে মাস্ট, কোন চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, ক্লাস 11th এবং ক্লাস 12th এর কোন চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে সেই বিষয়টা তুমি লিস্ট আউট করবে। ঠিক অ্যাজ ইট ইজ ভাবে ফিজিক্সে 160 অ্যাবাভ স্কোর করার জন্য তোমাকে কোন চ্যাপ্টার পড়তেই হবে সেটা তুমি আগে লিস্ট আউট করবে। ঠিক সেইভাবে কেমিস্ট্রিতে কোনগুলো পড়তে হবে, যেরকম আমি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, কেমিস্ট্রির মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, 3 ধরনের যে কেমিস্ট্রি আছে সবগুলোই আমার কাছে বলবো সবকিছু তোমাকে ভালোভাবে হাতের মুঠায় থাকতে হবে। কারণ কেন বলছি, কারণ কেমিস্ট্রিতে তুমি যদি 180 এর মধ্যে 170 অ্যাবাভ স্কোর করতে চাও তাহলে তোমাকে সব জায়গাটাতে তোমাকে স্ট্রং থাকতে হবে। ম্যাক্সিমাম অফ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কি হয়, তারা বাই চান্স কোনো না কোনো ভাবে অর্গানিক কেমিস্ট্রিতে উইক থাকে বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে উইক থাকে, পি ব্লক, এফ ব্লক, ডি ব্লক, এই সকল চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেন্স আসে সেই কোশ্চেন্স গুলো তারা অ্যাটেন্ড করতে পারে না ইন দ্য এক্সামিনেশন হল। বাট ট্রাস্ট মি, ইউ মাস্ট শুড অ্যাটেন্ড দ্যাট কোশ্চেন্স। ওই কোশ্চেন্সগুলো তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। কারণ কি, ওই কোশ্চেনগুলো কি কোশ্চেন্স, ওই কোশ্চেন্সগুলো তুমি যদি অ্যাটেন্ড করতে না পারো, তুমি যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালোভাবে পারফর্ম করতে না পারো তাহলে তুমি কেমিস্ট্রিতে এত স্কোর তুলতেই পারবে না। তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি কম্পারেটিভলি ইজি, ফর্মুলা মনে রাখলে তুমি অঙ্কগুলো অন্তত এক্সাম হলে করতে পারবে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে সেগুলো অনেকটা বলতে পারো বায়োলজির মতো, তোমাকে মনে রাখতে হবে। মনে রাখার জন্য কি করতে হবে, আমাকে রিভাইজ করতে হবে। সবকিছু কিভাবে কি করবে সবকিছু আমি তোমাদেরকে বলছি। দেখো, এই হচ্ছে মোটামুটি ভাবে আমার কাছে স্টাডি প্ল্যান। এখন কথা হচ্ছে কি, এই 685 স্কোর, এই 685 স্কোর, এই পুরোটার জন্য কি তোমাকে কষ্ট করতে হবে? যারা রিপিট করছো তাদেরকে বলছি না, এই পুরোটা স্কোরের জন্য তোমাকে কষ্ট করতে হবে না। তার কারণ হচ্ছে গিয়ে কি, কারণ তোমরা এই বছর অলরেডি 450 অ্যাবাভ স্কোর করেছো। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল থিং। এই ছোট জিনিসটা সবাই বুঝতে পারে না। দেখো, 450 অলরেডি তোমরা স্কোর করেছো, 500 অ্যাবাভ স্কোর করেছো অনেকে, যারা নেক্সট ইয়ার রিপিট করতে যাচ্ছ। যারা 450 স্কোর করেছো তাদের স্কোর 2021 এ সেটাকে 685 এ নিয়ে যাওয়ার জন্য তোমাকে ম্যাক্সিমাম 235 এক্সট্রা স্কোর করতে হচ্ছে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল থিং। এই যে 450 তুমি স্কোর করেছো, এই যে 500 তুমি স্কোর করেছো, এই 500 স্কোর করার জন্য যে পরিমাণ হার্ড ওয়ার্ক করা দরকার সেই হার্ড ওয়ার্কটা অলরেডি তুমি করে নিয়েছো। সেই হার্ড ওয়ার্ক বা সেই কোর্স তোমার অলরেডি কমপ্লিটেড। ঠিক আছে, বাকি 200 মার্ক বা 250 মার্কের জন্য আমাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমটাই করতে হবে। তার পাশাপাশি আগের সেই 450 মার্ক এবং 500 মার্কের যে তোমার প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনটাকে তোমার নিজের হাতের মুঠায় রিভাইজ করে রাখতে হবে। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে ঠিক এতটুকুই। ঠিক আছে, 685 স্কোরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এট ফার্স্ট তোমার আগের যে স্কোর 450 বা 500 অ্যাবাভ যে স্কোর, সেই স্কোরটাকে তোমাকে মেনটেন করে রাখতে হবে বাই রিভিশন, এবং এক্সট্রা 250 স্কোরটাকে তোমাকে এক্সট্রা কি করতে হবে, তোমাকে গেইন করতে হবে। চলে আসছে আমরা টাইম টেবিল আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করছি। সেটা হচ্ছে আমার কাছে
টাইম টেবিল তৈরি করার জন্য আমি তোমাদেরকে কোনো গদ বান্ধা কোনো একটা ফরম্যাট তোমাদের সামনে আমি তুলে ধরছি না, বাট কিভাবে একটা ফ্লেক্সিবল একটা স্ট্যান্ডার্ড টাইম টেবিল তোমরা নিজেদের জন্য তৈরি করতে পারো তার জন্য আমি তোমাদেরকে একটা কিছু টিপস দিচ্ছি। দেখো, টাইম টেবিল সবার জন্য আলাদা আলাদা হয়, ঠিক আছে? তুমি কিছু টপার্সের টাইম টেবিল দেখতে পারো যে তারা কিভাবে করছে, বাট ডোন্ট ফলো এনি পার্টিকুলার টাইম টেবিল, একদম এজ ইট ইজ ফলো করতে যেও না, ঠিক আছে? কারণ আমরা কি করি যে আমরা যেহেতু আমাদের কাছে এখন ইউটিউব আছে, সেহেতু আমরা ইউটিউবে অনেক টপার্সদের অনেক ভিডিওস দেখি যে তারা বলে যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত পড়েছি, আমি রাত জেগে পড়াশোনা করতাম, আবার কেউ বলে আমি ভোরবেলা উঠে গেছি। দেখো, স্ট্র্যাটেজি যদি ধরা যায়, যাকে বলা হয় যে নর্মালি বলা হয় যে টপার্স স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমি বলবো যে ডোন্ট ফলো এনি টপার স্ট্র্যাটেজি, ঠিক আছে? কারণ কেন বিষয়টা, কারণ টপার্সদের যে স্ট্র্যাটেজি হয় সেটা ওর নিজস্ব হয় স্ট্র্যাটেজি। আমি মনে করি নিটের মধ্যে যদি প্রতি বছর 16 লাখ স্টুডেন্টস যদি নিটের মধ্যে অ্যাপিয়ার করে থাকে, যদি 16 লাখ স্টুডেন্ট যদি সিরিয়াসলি যদি নিটের জন্য অ্যাপিয়ার করে থাকে, তাহলে দে হ্যাভ 16 লাখ ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, ঠিক আছে? তোমার একটা আলাদা স্ট্র্যাটেজিস আছে, ঠিক আছে? কারণ তুমি কখন ঘুম থেকে উঠবে, কখন না উঠবে, কারণ অনেকেই আছে যে যারা ভোরবেলা ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের পড়াশোনাটা এফেক্টিভ হয়, সেটা তোমাকে বুঝতে হবে কখন তোমার পড়াশোনা এফেক্টিভ হয়। কেউ রাত জেগে পড়তে পারে, কেউ ভোরবেলা পড়তে পারে ভালোভাবে, কেউ দিনের বেলাও মাঝে মধ্যে একটু ঘুমিয়ে নেয়, সেটা তুমি ভালো বুঝতে পারবে যে কখন তুমি কিভাবে কি করবে। বাট টাইম টেবিল তৈরি করার জন্য কিছু স্ট্যান্ডার্ড ওয়ে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যে নিজের টাইম টেবিল যখন তৈরি করবে তখন অবশ্যই নিজের টাইম টেবিলের মধ্যে সবচেয়ে প্রথম, ঠিক আছে, 6 থেকে 7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টার ঘুম রাখবে, যাতে তুমি সাফিসিয়েন্ট ঘুমোতে পারো, ঠিক আছে? এখন এই 6 থেকে 7 ঘন্টাটা কিছু কিছু ক্ষেত্রে ভেরি করে, অনেক ছাত্রছাত্রী আছে যারা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়েও তারা চলতে পারে, আবার অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে যারা টপার, তারা দেখবে যে তারা 9 ঘন্টা দিনে ঘুমাতো। সো এটা এটা ভেরি করে, ঠিক আছে? সবার বায়োলজিক্যাল ক্লক সেম হয় না, কেউ রাত জেগে ভালো করে পড়তে পারে, কারোর 12টার পরে পড়াশোনা এফেক্টিভ হয়, আবার কারোর ভোরবেলা পড়াশোনা এফেক্টিভ হয়, সেটা তোমাকে বুঝতে হবে। কিন্তু এইটা কখনো পসিবল না যে তুমি রাত্রেবেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ এবং ভোরবেলাও দেরি করে ঘুম থেকে উঠছো, সেটা কখনো একটা ফিজিবল টাইম টেবিলের অংশ হতে পারে না। পয়েন্ট নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে টেক এডিকুয়েট ব্রেক ইন বিটুইন ইউর স্টাডিজ, ঠিক আছে? পড়াশোনা করার সময় একটা এডিকুয়েট ব্রেক নাও, ঠিক আছে? এবং ট্রাই টু ইনক্রিজ ইউর এফেক্টিভ স্টাডি টাইম। দেখো, এফেক্টিভ স্টাডি টাইম বিষয়টাকে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। এফেক্টিভ স্টাডি টাইম বা যাকে আমরা বলছি ইএসটি হচ্ছে যে আমরা এক নাগাড়ে আমরা কতটা পড়তে পারি, কতক্ষণ পড়তে পারি। দেখবে যে আমরা এক নাগাড়ে বেশি ম্যাক্সিমাম হাফ এন আওয়ারের বেশি কেউ পড়তে পারে না, 25 মিনিটস হাফ এন আওয়ার, তারপর তাকে ছোটখাটো একটা ব্রেক নিতে হয়। এই বিষয়টা খুবই এসেনশিয়াল, ঠিক আছে? তুমি আধা ঘন্টা পড়ো কিংবা 1 ঘন্টা পড়ো, তারপর 15 মিনিটস একটা ব্রেক নাও, নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে নাও, তারপরে আবার এসে পড়তে বসো, ঠিক আছে? তো সেটা তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে পড়তে পারছো, সেই অনুসারে তোমাকে দিনের মধ্যে ম্যাক্সিমাম এফেক্টিভ টাইম তোমাকে ইউটিলাইজ করতে হবে, যাতে করে তুমি পুরোটা টাইম স্টাডিতে দিতে পারো। আর একটা খুবই এসেনশিয়াল নিট প্রিপারেশনের জন্য বলছি যে প্রত্যেক দিন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টা সাবজেক্ট টাচ করা মাস্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম অফ স্টুডেন্টসদের ক্ষেত্রে কি হয়, যখন আমরা বায়োলজি পড়ি তখন আমরা 3 দিন কন্টিনিউ বায়োলজি পড়ি, যখন আমরা ফিজিক্স পড়ি তখন 3 দিন আমরা কন্টিনিউ ফিজিক্সের অঙ্ক সলভ করি বসে বসে, যখন আমরা কেমিস্ট্রি পড়ি তখন কন্টিনিউ 3 দিন আমরা কেমিস্ট্রি পড়ি। এই প্রসেসটা খুবই ভুল, ঠিক আছে? কারণ তখন কি হয়, যখন ফার্স্ট 3 দিন তুমি শুধুমাত্র বায়োলজি পড়ছো ফর 3 ডেজ, তখন কি হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রির সাথে তোমার রিলেশনশিপটা অনেকটা উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যখন তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে ফিরে আসছো, তখন ফর দ্য টাইম বিং তোমাকে ফিজিক্স কেমিস্ট্রিতে মানিয়ে নেওয়ার জন্য আরো কিছু টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে? তাই আমি বলবো প্রত্যেক দিন 3টা সাবজেক্টকেই এডিকুয়েট টাইম দাও, তাদেরকে সময় দাও, ঠিক আছে? তারপর চলে আসে একটা এসেনশিয়াল যে বিষয়টা, সেটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। দেখো, নিউমেরিক্যাল সলভ বা প্রবলেম সলভিংটা খুবই এসেনশিয়াল, ঠিক আছে? আমাদেরকে ডেইলি বেসিসে এক্সাম্পল সলভ করতে হয়, সেটা এখন তুমি এনসিইআরটি এক্সাম্পলের সলভ করো কিংবা এমটিজি এর এমসিকিউ যেগুলো আছে সেগুলো সলভ করো, বা তুমি তোমার কোচিং সেন্টারের এমসিকিউ সলভ করো, কিংবা তুমি তোমার কোচিং ক্লাসের যে রেগুলার বেসিসে টেস্ট হয় সেটাই করো, যাই করো কিনা, সবচেয়ে প্রথম টাইম বাউন্ডেড এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? সাপোজ ধরে নাও যে আমি আজকে এমসিকিউ প্র্যাকটিস করতে বসে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটাই হয়ে যায়, যে আমি 15টা এমসিকিউ সলভ করব 20 মিনিটসে, ঠিক আছে? 15টা এমসিকিউ সলভ করবো আমি 20 মিনিটসে, এবং যখন তুমি 15টা এমসিকিউ প্রসিড করবে, তখন ইন দ্য মেইন টাইম যদি কোনো একটা এমসিকিউ না পারো, জাস্ট এটাকে ছেড়ে দাও, এর পরের এমসিকিউটাতে যাও, ওইটাকে ছেড়ে দাও, তারপরে এর পরের এমসিকিউটাতে যাও, এইভাবে করে পুরোটা সলভ করো। সাপোজ তুমি ধরে নাও আমি প্ল্যানিং করলাম যে আজকে আমি 30টা এমসিকিউ সলভ করব ইন 45 মিনিটস,
45 মিনিটস, ঠিক আছে? তাই আমি 45 মিনিটস টাইম ধরে বসবো, 30টা এমসিকিউ সলভ করে উঠবো। যদি কোনো এমসিকিউ না পারি তাহলে সেটা সাইডে রেখে দেবো। আফটার 45 মিনিটস আমি সেই ডাউট ক্লিয়ারেন্সটা আমি দেখবো, ঠিক আছে? তারপর আমি দেখবো যে আমি যে কোয়েশ্চেনটা পারলাম না, 30টার মধ্যে সাপোজ মনে করে আমি 5টা এমসিকিউ পারলাম না, আমি সেই 5টা এমসিকিউ কেন পারলাম না সেটা আমি একটু আমি বই ঘাটিয়ে দেখবো যে আসলে এমসিকিউটা কোথা থেকে এসছে, যে আমি অ্যাটেন্ড করতে পারছি কিনা দেখে নাও। তারপরেও যদি অ্যাটেন্ড করতে না পারো তাহলে সেটা ডাউট লিস্টের মধ্যে রেখে দাও। ডাউট লিস্ট তৈরি করা খুবই এসেনশিয়াল। দেখো আমি বলি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা যখন পড়াশোনা করি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিনের মধ্যে যখন পড়ি, তখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ার হয়। সেটা লজিক্যাল ডাউট হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, যা বা আমরা অনেক সময় ভুলে যাই বা বুঝতে পারছি না, কোনো একটা এমসিকিউ আমরা অ্যাটেন্ড করতে পারছি না, তার জন্য দুটো জিনিস হতে পারে, ঠিক আছে? যে হয় আমরা কনফিউজ হয়ে গেছি যে আমরা প্রসিড করতে পারছি না, না হলে কি হয় যে আমরা বিষয়টা পড়েছিলাম আগে কিন্তু এখন বিষয়টা ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে একটা লিস্ট তৈরি করে রাখো যে দিনের মধ্যে আমার এই ডাউটগুলো এসেছে আজকে সারাদিনে, এই ডাউটগুলো আমাকে নেক্সট 3 ডেজ এর মধ্যে দেখো, ডাউট লিস্ট মাস্ট শুড বি ক্লিয়ার্ড ইন নেক্সট 3 ডেজ, ঠিক আছে? এই ধরনের রিজলিউশন নিয়ে চলো যে ডাউট লিস্ট মাস্ট শুড বি ক্লিয়ার্ড ইন নেক্সট 3 ডেজ, ঠিক আছে? ডাউট লিস্ট ক্লিয়ার করার পর দেখবে যে তোমার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ হবে যে না, আমি কিছু করছি, আমি পড়ছি এবং আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি, ঠিক আছে? তো এইভাবে তুমি একটা ফ্লেক্সিবল টাইম টেবিল তৈরি করো। আমি কেন টাইম টেবিলের কথা বলছি, দেখো টাইম টেবিলটাকে ফ্লেক্সিবল রাখাটা খুবই এসেনশিয়াল, ঠিক আছে? কারণ দেখো প্রথম কিছুদিন তুমি থিওরি পড়বে, তারপর থিওরি পড়ার পর তারপর দেখা যাবে যে তুমি এমসিকিউ সলভ করতে বসছো কোনো একটা পার্টিকুলার ডেটে, কখনো থাকবে আবার এক্সাম, ঠিক আছে? তাই কোনো একটা পার্টিকুলার শিডিউল যদি তুমি তৈরি করে নাও যে প্রত্যেকদিন আমি প্রথম সকালবেলা 7টা থেকে 8টা পর্যন্ত বায়োলজি পড়বো, 9টা থেকে 10টা পর্যন্ত কেমিস্ট্রি পড়বো, 11টা থেকে 12টা পর্যন্ত আমি ফিজিক্স পড়বো, তাহলে কি হয়, এই টাইম টেবিল ইউ ক্যান নট মেনটেন, এই ধরনের টাইম টেবিল কখনো মেনটেন করা যায় না, ঠিক আছে? বাট এইভাবে করে রাখো যে প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমানোর আগে নেক্সট দিনের টাইম টেবিল তৈরি করে রাখো। দিস ইজ সো মাচ ফ্লেক্সিবল টাইম টেবিল হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকদিন যেমন আজকে আমি ঘুমোতে যাওয়ার আগে কালকে আমাকে কি কি পড়তে হবে সেটার একটা ভালো আইডিয়া থাকে অন দা বেসিস অফ আজকে আমি কি পড়লাম, ঠিক আছে? সাপোজ মনে করো কোনো একটা চ্যাপ্টারের আজকে আমি 5টা পেজ পড়লাম, কালকে আমি আরো 5টা পেজ পড়বো এবং তার সাথে রিলেটেড এমসিকিউ গুলো সলভ করব, ঠিক আছে? কারণ একটা ডের কি কি প্ল্যানিং করা যায় সেটা ডিপেন্ড করে তার আগের ডে গুলোতে আমরা কি কি কাজ করেছি, ঠিক আছে? তো সবচেয়ে বেস্ট বলবো যে রাত্রেবেলা ঘুমানোর আগে নাইট প্ল্যানিং করে রাখো, ঠিক আছে? নাইট প্ল্যানিং করে রাখো, যেখানে মধ্যে তুমি একটা লিস্ট আউট করে রাখো যে কালকে আমার টাস্ক হচ্ছে এগুলো এখন এই টাস্ক গুলোকে আমি ফ্লেক্সিবল ভাবে আমার টাইম জোন গুলোতে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমি তোমাকে একদম সিম্পল ভাবে বলে রাখি, টাইম জোন বলতে আমি কি বোঝাতে চাইছি। তোমার সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ধরে নাও 7টার সময়, 7টা থেকে 9টা বা 10টা পর্যন্ত হচ্ছে আমার স্টাডি টাইম, 10টা থেকে 10:30 11টা পর্যন্ত সাপোজ ধরে নাও তুমি খাওয়ার জন্য উঠে যাও, আবার 11টা থেকে শুরু করে 1টা পর্যন্ত সাপোজ ধরে নাও স্টাডি টাইম, ঠিক আছে? তারপর সেই যে স্টাডি টাইম তারপরে আসছে আবার আমার লাঞ্চ করতে হচ্ছে, সাপোজ ধরে নাও 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ বা আমাকে স্নান করতে হচ্ছে, তারপর 2টো বা 2:30 বা 3টার পর আমাকে একটা ছোট ঘুমোতে হচ্ছে কিংবা যাই করো, তারপর আবার সন্ধ্যার পর সাপোজ এবার রাখো যে আমি 7টা থেকে আবার 10টা পর্যন্ত স্টাডি টাইম, তাহলে পুরোটা দিনের মধ্যে আমার কাছে কিছু স্টাডি টাইমের কিছু স্লট করা রয়ে গেল, ঠিক আছে? আমার কাছে সাপোজ ধরে নাও আমার স্টাডি 3টা স্লট আছে, ভোরবেলা হচ্ছে সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে? দুপুরবেলা সাপোজ ধরে নাও যে আমার কাছে 11টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে? 11টা থেকে 1টা পর্যন্ত, তারপর ধরে নাও আরেকটা স্লট ধরে নাও সাপোজ ধরে নাও যে 4টা থেকে 6টা পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা যদি আমি বসে যাই 7টা থেকে 10টা বা 11টা পর্যন্ত, এই ধরনের স্টাডি স্লট তুমি ধরে নাও। এখন এই স্টাডি স্লট গুলোর মধ্যে তুমি প্রত্যেকদিন কখন কি পড়বে, সাপোজ এইখানে আমি কি পড়বো, এখানে আমি কি প্র্যাকটিস করব, বা তোমার প্র্যাকটিস কি কি করার আছে, কি কি স্টাডি করার আছে, কিছু নিউমেরিক্যালস করার আছে, কিছু বোঝার আছে, কিছু রিসার্চ করার আছে, সবগুলোকে আগের দিন বসে নেক্সট দিন কি কি করবে সেই স্লট গুলোতে বসিয়ে দাও। এইভাবে আমরা একটা ফ্লেক্সিবল টাইম টেবিল তৈরি করতে পারি।
দেখো ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাচ্ছে, তাই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তারপর ভিডিওর পরবর্তী অংশটা আমি আলাদাভাবে আপলোড করব, তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে, যেখানে যে ভিডিওটাতে আমি ডিসকাস করব যে কিভাবে আমরা আমাদের উপর স্ট্রেস, আমাদের যে মেন্টাল কন্ডিশন, ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এই সকল বিষয়গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।